আগের দিনের গায়ে কাঁটা দেওয়া নাইট সাফারির অভিজ্ঞতার পর আজকে আমরা সকালে চলেছি টুরিয়া গেটের দিকে, পেঞ্চ টাইগার রিজার্ভে। আমাদের এই টুরিয়া গেটের এন্ট্রি পয়েন্ট থেকে টিকিট কালেক্ট করতে হবে। এই সামনে হচ্ছে পেঞ্চ টাইগার রিজার্ভের টুরিয়া গেট, আর এই দিকে হচ্ছে কিন্তু পারমিট কপি প্রিন্ট করিয়ে দেন এখান থেকে হার্ড কপিটা কালেক্ট করতে হয় এবং এখান থেকে কিন্তু গাইড কালেক্ট করতে হয়। এটা হচ্ছে আমার অনলাইন টিকিট। পারমিটের হার্ড কপি কালেক্ট করে নিয়ে ঠিক সকাল 6টার সময় পার্কের গেট ওপেন হওয়াতে আমরা আইডি ভেরিফাই করিয়ে ঢুকে পড়ি সাফারির জন্য। আমরা এখন জিপসিতে করে পেঞ্চ টাইগার রিজার্ভের টুরিয়া গেটে এন্ট্রি করেছি। আর এখানে আমাদের গাইড সাহেব প্রদীপজি আমাদের আজকের গাইড, এবং সামনে সন্দীপ, উনি গাড়ি চালাচ্ছেন। আমরা এখন তাড়াতাড়ি করে জঙ্গলটা এক্সপ্লোর করব। এরকম আগেও বলেছি যে প্রথম 2 ঘন্টা কিন্তু আমরা টাইগারের খোঁজে থাকবো, কারণ টাইগারের মুভমেন্ট কিন্তু সূর্য একদম ওঠার আগে পর্যন্ত কিন্তু ভালো মতন হতে পারে টাইগার এবং লেওপার্ডের। দেখা যাক আমাদের আজকে পেঞ্চে কি লেখা আছে। वैसे बांधवगढ़ कान्हा और पेंच के अंदर पेंच सबसे छोटा नेशनल पार्क है। हाँ, छोटा है। और कोर जोन तो बोले थे वो कितना स्क्वायर किलोमीटर है? कोर जोन का, हाँ, कोर का एरिया 411 स्क्वायर किलोमीटर का एरिया 400 पूरा बफर भी इसमें इंक्लूड करेंगे। अच्छा। तो 1179 स्क्वायर किलोमीटर का पूरा पेंच का एरिया है। अच्छा अच्छा। का उस हिसाब से डेंसिटी कम है और एनिमल ज़्यादा है, बोल एनिमल ज़्यादा है मतलब इसमें। पूरे इसमें 123 टाइगर की काउंटिंग है पूरे पेंच में। আচ্ছা। পেঞ্চের জঙ্গল ভারতবর্ষের দুটো রাজ্য জুড়ে স্থাপিত, মধ্যপ্রদেশ আর মহারাষ্ট্র। মধ্যপ্রদেশে পেঞ্চের জঙ্গল কোর আর বাফার জোন মিলিয়ে হচ্ছে 1179 স্কোয়ার কিলোমিটার, আর তার মধ্যে কোর জঙ্গলের অংশ হচ্ছে 411 স্কোয়ার কিলোমিটার। আজকে আমরা যেই জায়গায় সাফারি করছি এটা মধ্যপ্রদেশের মধ্যে পড়ে। আমরা প্রথমে একটা ওয়াটার বডি চেক করতে যাচ্ছি, যদি ওখানে কোনো মুভমেন্ট হয়। कुछ पक्षी बैठे हुए हैं ना। আমরা ওয়াটার বডির কাছে গিয়ে এই পাখিটিকে দেখতে পাই। এটা হচ্ছে ইন্ডিয়ান পন্ড হেরন। ওয়াটার বডির কাছে শুধুমাত্র এই পাখিটিকে আমরা দেখতে পাচ্ছি, আর কোনো মুভমেন্ট নেই। তাই আমরা নির্ণয় নিই বাকি জায়গাগুলো এক্সপ্লোর করে দেখব। গরমকালে এরকম ধরনের ওয়াটার বডিতে বাঘ বা অন্য প্রকারের বন্যপ্রাণী খুব সহজেই দেখা যায়। কিছুটা পথ চলে আমরা এখন অপেক্ষা করে দেখছি যদি কোনো অ্যালার্ম কলের আওয়াজ শুনতে পাওয়া যায়। कॉल हो रहा है आगे, চলো चलते हैं। কিছুক্ষণ এখানে অপেক্ষা করার পর আমরা দূরে স্পটেড ডিয়ার বা চিতলের অ্যালার্ম কল শুনতে পাই। তাই এখন আমরা সেদিকে এগোচ্ছি দেখার জন্য ওখানে কোনো বন্যপ্রাণীর মুভমেন্ট হচ্ছে কিনা। কিছুটা পথ চলে আমরা সামনেই স্পট করতে পারি হরিণগুলোকে, যারা অ্যালার্ম কল দিচ্ছে। फोर्थ कॉल টিয়ারটা এই গাছের পেছনে আছে টিয়ারটা, এখানে আছে, এখানেও আছে একটা। क्योंकि बाकी डियर तो नॉर्मल है, इसलिए आवाज कर रहा है। গাইড সাহেব বলছেন বাকি স্পটেড ডিয়ারগুলো কিন্তু অ্যালার্ট নয়, তবে তাদের মধ্যে একটা হরিণ অ্যালার্ম কল দিচ্ছে, হয়তো পেছনে কিছু দেখতে পেয়েছে।
প্রায় 15 থেকে 20 মিনিট অপেক্ষা করার পর কোনো মুভমেন্ট না হওয়াতে আমরা এখন বাকি জঙ্গলটা এক্সপ্লোর করতে এগোচ্ছি। পেঞ্চের জঙ্গলে ভালো পরিমাণে লিওপার্ডও আছে। তাদেরকে অনেক সময় পাথরের টিলার ওপরে বসে থাকতে দেখা গেছে। আমরা এখন জঙ্গলের সেই অংশগুলো এক্সপ্লোর করে দেখব যেখানে লিওপার্ডের মুভমেন্ট হয়। সামনে যেই গাছগুলো দেখছেন এগুলোকে ভূতের গাছ বলে, ঘোস্ট ট্রি। এই গাছের চালটা সাদা এবং রাত্রের অন্ধকারে পরিষ্কারভাবে দেখা যায়। সাধারণত এই গাছগুলো পাথুরে জায়গায় পাওয়া যায়। চলতে চলতে কিছু জরুরি তথ্য শেয়ার করে রাখি। পেঞ্চে আসতে হলে আপনারা ট্রেন বা ফ্লাইট দুভাবেই খুব সহজে আসতে পারবেন। পেঞ্চে আসতে হলে আপনাদেরকে নাগপুর পৌঁছাতে হবে, যেটা ফ্লাইট এবং রেলপথ দিয়ে ভালোভাবে ভারতবর্ষের বেশিরভাগ অংশের সাথে ওয়েল কানেক্টেড। নাগপুরের রেলওয়ে স্টেশন থেকে পেঞ্চের টুরিয়া গেট প্রায় 96 কিলোমিটার। সেখান থেকে গাড়ি ধরে আপনারা চলে আসতে পারেন পেঞ্চে। নাগপুরের ডক্টর বাবা সাহেব আম্বেদকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে পেঞ্চের টুরিয়া গেটের দূরত্ব হচ্ছে প্রায় 102 কিলোমিটার, যেটা আপনারা খুব সহজেই গাড়ি ধরে পৌঁছে যেতে পারেন। এখন আমরা পেঞ্চ নদীর কাছটা দেখতে যাচ্ছি। বলে নাকি ওখানকার সৌন্দর্য অভূতপূর্ব। সত্যিই তাই, পেঞ্চ নদীর কাছটায় গিয়ে চোখ ধাঁধিয়ে গেল। ঠিক যেন মনে হচ্ছে কোনো স্বর্গ রাজ্যে এসে পৌঁছেছি। নদীর এপাশে দুটো ডোমেস্টিক হাতি ঘুরছে। এদেরকে ফরেস্টের লোকেরা ভালো মতন ট্রেন করে যাতে জঙ্গলে প্যাট্রোলিং আর নানান রকম জঙ্গলের সংরক্ষণের কাজে লাগানো যায়। দূর থেকেই দেখবেন এদের পায়ে শেকল পরানো, সেখান থেকেই বোঝা গেল এরা হচ্ছে ডোমেস্টিক হাতি। পেঞ্চের নদীর কাছটা দেখে নিয়ে আমরা এখন যাচ্ছি জঙ্গলের বাকি অংশটা এক্সপ্লোর করতে। কিছুটা পথ চলে আমরা একদল স্পটেড ডিয়ারদের দেখতে পাই। তারা সকালের ব্রেকফাস্ট করতে খুবই ব্যস্ত, আর এদের দেখে মনে হচ্ছে না বাঘ আশেপাশে আছে বলে। পেঞ্চের জঙ্গলে সাফারি বুক করার জন্যে আপনারা যেতে পারেন ফরেস্ট ডিপার্টমেন্টের গভর্নমেন্ট ওয়েবসাইট forest.mponline.gov.in। সেখান থেকে গিয়ে বুকিং করতে পারেন। তাছাড়া আমি যাদের সাথে এই ট্যুরটা করছি, নেচার স্প্রাউট খুবই ভালোভাবে এখানে থাকা আর সাফারিস ম্যানেজ করে। তাদের থ্রু দিয়েও বুকিং করতে পারেন। তাদের কন্ট্যাক্ট ডিটেলস আমি স্ক্রিনের ওপর দিয়ে দিলাম। আর একটা জরুরি তথ্য শেয়ার করে রাখি, বুধবার করে কোর জোনের সাফারি বন্ধ থাকে। এটা মাথা রেখে কিন্তু আপনারা প্ল্যান করবেন। কিছুটা পথ চলে আমরা দেখতে পাই এই রেড জঙ্গল ফাউলটিকে। এদেরকে অনেকে জংলি মুরগি বলেও ভেবে থাকে। এরা সকালে আর সন্ধ্যের দিকে বেশি অ্যাক্টিভ থাকে এবং এরা ওমনিভোরস হয়, যারা গাছপালা ও মাংস দুটোই খায়। মধ্যপ্রদেশের পেঞ্চের জঙ্গলে প্রবেশ করার 3টে গেট আছে, টুরিয়া, কর্মঝেরি আর জামতারা। তার সাথে বাফার জোনে প্রবেশ করারও 3টে গেট, রুখড়, খাওয়াসা, তেলিয়া। সামনে একটা জিপ দাঁড়িয়ে আছে দেখছি, ওদের সাথে গিয়ে একবার কথা বলে দেখি কিছু দেখতে পেয়েছে কিনা। আজকে সকাল থেকে যতগুলো জিপিদের সাথে আমাদের দেখা হয়েছে, কেউই আপাতত আজকে বাঘ দেখতে পায়নি। তবে যেতে যেতে মধ্যিখানে একটা ওয়াটার বডি পড়বে, সেখানে একবার চেক করে দেখে নেব কোনো মুভমেন্ট হচ্ছে কিনা। যাওয়ার পথে যখন আমরা এই নালাটা ক্রস করছিলাম,
গাইডজি আমাদের একটা সাপ দেখালেন, কিন্তু সাধারণ চোখে আমরা হয়তো বুঝতেও পারতাম না এরকমভাবে ক্যামাফ্লেজ হয়ে আছে। সাপটি এখন পাথরের ফাঁক দিয়ে জাস্ট মুখটা বের করে আছে, হয়তো খাদ্যের খোঁজে। সাপটিকে পেছনে ফেলে রেখে আবার আমরা এগোনো শুরু করলাম। দূরে যেই বড় জলাটা দেখছেন ওই দিকে গিয়ে একবার চেক করে দেখব কোনো মুভমেন্ট হচ্ছে কিনা। বড় জলাটার কাছে গিয়ে দেখি জঙ্গল একদম শান্ত, কোনো বন্যপ্রাণীর মুভমেন্ট নেই। এবারে যেহেতু ঘড়ির কাঁটা 8:30 পার করে গেছে, আস্তে আস্তে আমরা আলিকাট্টার দিকে এগোবো, যেখানে ব্রেকফাস্ট করার সেন্টার পয়েন্ট আছে। সেন্টার পয়েন্টে ঢোকার একদম মুখেই দেখতে পাই এই একজোড়া গোল্ডেন জ্যাকেলকে, যারা এখন রেস্ট করছে। যেখানে গোল্ডেন জ্যাকেলগুলো রেস্ট করছে তাদের থেকে কিছুটা দূরেই দেখতে পাই এই একজোড়া পাখি, তাদের নাম হচ্ছে ইয়েলো ওয়াটলেট ল্যাপুই। সেন্টার পয়েন্টে ঢোকার আগে আমরা দু রকমের তোতা পাখি দেখতে পাই। আপনাদের সামনে এই মুহূর্তে যেই তোতা পাখিটিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলেকজান্ড্রিন প্যারাকিট, আর এই মুহূর্তে প্রায় বিলুপ্ত হওয়ার অবস্থায় আছে। গাছের ওপাশটায় আরেক ধরনের তোতা পাখি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে রোজ রিংড প্যারাকিট। অবশেষে আমরা সেন্টার পয়েন্টে এসে পৌঁছালাম। পেঞ্চের জঙ্গলেও সব জায়গায় গেট অনুযায়ী একটা করে সেন্টার পয়েন্ট করা আছে, যেখানে পর্যটকেরা জিপ থেকে নামতে পারে আর ব্রেকফাস্ট করতে পারে। টুরিয়া গেট দিয়ে যদি আপনারা জঙ্গলে প্রবেশ করেন তাহলে মর্নিং সাফারিতে ব্রেকফাস্ট করার জন্য এখানে আসতে হবে। এখানে ছোট্ট একটা বসার জায়গা করা আর ভেতরে একটা ক্যান্টিন আছে। আমরা এখন আলিকাট্টার কাছে আসলাম সেন্টার পয়েন্টে। এখানে আমরা এখন ব্রেক নেব, ব্রেকফাস্ট সেরে নেব। ব্রেকফাস্ট সেরে নিয়ে দেন আবার কিছুক্ষণ পরে আমাদের সাফারি স্টার্ট করব। আমাদের তো রিসোর্ট থেকেই ব্রেকফাস্ট দিচ্ছে, তাছাড়া এই পেছন দিকে যে ক্যান্টিনটা আছে এখানেও কিন্তু অনেক কিছু পাওয়া যায়, চায় সামোসা, তার সঙ্গে সঙ্গে আলু বন্ডা, এইসব টুকটাক জিনিসপত্র পাওয়া যায় ব্রেকফাস্টের জন্য। পোহাও পাওয়া যায় খুব সম্ভবত। আর আপাতত যাই, টয়লেট সেরে নিয়ে আমি ড্রাইভারটাকে বললাম যে টয়লেট করে নিয়ে সন্দীপজি আমাদের এই ভেতরে যে ক্যান্টিনে বসার জায়গা আছে এখানে ব্রেকফাস্টে সাজিয়ে দেবে। আর তাছাড়া টয়লেটটা কিন্তু এই দিকটাতে, এই জায়গাটাতে জেন্টস লেডিস এদিকে টয়লেটটা দেওয়া, ওই দিক দিয়ে আমরা আসলাম, ওই দিক দিয়ে এন্ট্রি করলাম। আর এদিকে একটা সুন্দর সুইনের শপ। আপনারা জানেন রুডিয়ার্ড কিপলিং কিন্তু এই পেঞ্চের জঙ্গল থেকে ইন্সপায়ার হয়ে কিন্তু জঙ্গল বুক লিখেছিলেন, মোগলির গল্প। সুভিনিয়ার শপটা বেশ ভালো, এক ঝলক গিয়ে দেখেছিলাম। তার সাথে ডিজাইনটা অপূর্ব, জঙ্গল বুকের বিভিন্ন চরিত্রগুলো দিয়ে সাজানো। ব্রেকফাস্ট কমপ্লিট, ব্রেকফাস্ট সেরে নিয়ে এই ভেতরে কিন্তু আলু বন্ডার চাও পাওয়া যাচ্ছে। এখানকার নাকি আলিকাট্টার ফেমাস আলু বন্ডা, যদি খাদ্যরসিক হন এসে খেতে পারেন। এখন আমরা তাড়াতাড়ি করে যাব, আমাদের জিপসিতে উঠে আমরা আমাদের সাফারি স্টার্ট করব। এইটা হচ্ছে আমাদের জিপসি, 17 নম্বর বড় ফোর্স গাড়ি। এখন আমরা যাই, চটপট জিপসিতে উঠে পড়বো। আমাদের গাইড সাহেব সব জিনিসপত্র রেখে দিয়েছে, দেখা যাক সেকেন্ড হাফে কিছু দেখতে পাওয়া যায় কি না। ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা একবার পেঁচ নদীর কাজটা দেখতে গেছিলাম। ফিরে আসার সময় দেখা মিলল এই নীলকণ্ঠ পাখিটির সাথে।
নীলকণ্ঠ পাখিকে আমরা প্রত্যেকেই খুব শুভ বলে মানি, তবে এই শুভ দৃশ্য দেখার পর আমাদের জন্যে কি অপেক্ষা করেছিল তখনও আমরা টেরও পাইনি। কিছুটা পথ চলে আমরা এখন এক জায়গায় অপেক্ষা করে জঙ্গলের বিভিন্ন আওয়াজগুলোকে বোঝার চেষ্টা করছি, যদি কোনো অ্যালার্ম কল শুনতে পাওয়া যায়। অ্যালার্ম কলটা ফলো করে ঠিক আমরা এগোচ্ছিলাম। তারপরে দেখি বাকি জিপসিগুলো সব এদিকেই আসে। সব কটা জিপসি কিন্তু এখানে এসে গেছে। একজন বাঘ দেখতে পেয়েছে জাস্ট 2-3 সেকেন্ডের জন্য বলছে, কেউ ছবি তুলতে পারিনি বা ভিডিও করতে পারিনি। দেখা যাক, এই লাইনটায় বলছে দেখতে পাওয়া যেতে পারে, আমি ঠিক জানি না। এখন সব কিন্তু জিপসিরা এদিকে এসে গেছে, দেখা যাক কী হয়। সাম্বারের কল শোনা গেল দুটো, জানি না কিছু দেখতে পাওয়া যাবে কিনা। আস্তে আস্তে একটা কল হলো, আর এসে কিছুক্ষণ ওয়েট করার পর আর একটা কল হলো। ওই বাঁ হাতের দূরে কয়েকটা स्पॉटेड डियर देखते पाওয়া যাচ্ছে। प्रदीप जी, यहाँ पर सांबर आपको कहाँ दिख रहा है? हमको तो नहीं दिख रहा है ना। शीतल कॉल किया क्या? सांबर ने आवाज किया, सांबर अंदर है, दिख नहीं रहा है। কিছুক্ষণ এখানে অপেক্ষা করার পর জঙ্গলের আরেক অংশ থেকে অ্যালার্ম কল আসছিল, তাই গাইডজি বললেন গাড়ি ঘুরিয়ে ওদিকে যেতে। আমাদের আসার কিছুক্ষণ পরে আরও কিছু জিপসি পরপর এসে দাঁড়িয়ে পড়ল, এই মনের আশা নিয়ে যদি কিছু সাইটিং হয়। অ্যালার্ম কল শুনে জঙ্গলের বুক চিরে ছুটে চলা জিপ নিয়ে যা থ্রিল জাগিয়েছিল মনে থাকবে চিরকাল। দূরে অনেকগুলো হরিণ অ্যালার্ম কল দিচ্ছে, সেটাকে ট্র্যাক ডাউন করে আবারও একটা জায়গায় পৌঁছালাম দেখার জন্যে ওখানে কোনো মুভমেন্ট হচ্ছে কিনা। হরিণগুলো সবকটা ডান দিকে তাকিয়ে আর খুবই অ্যালার্ট। बस रहने दो भाई। অবশেষে জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আসলো এই বাঘটি, যাকে দেখার জন্য আমরা মরিয়া হয়ে উঠেছিলাম। কিছুক্ষণ বাঘটি অপেক্ষা করে আবার পেছন দিকে হাঁটা শুরু করে। বাঘটা আমাদের থেকে অনেকটাই দূরে, তাই গাইডজি এখনো বলতে পারেননি এই বাঘটির কি নাম। দেখে মনে হচ্ছে আস্তে আস্তে বাঘটা আবার নালার দিকেই যাচ্ছে। কিছুক্ষণের জন্য সাইটিং দিয়েই বাঘটা জঙ্গলের মধ্যে মিলিয়ে গেল। আর আমরা একটুকে দেখলাম টাইগারটা নালাতে চলে গেল, এবং এই ডিয়ারগুলো এখন কল করছে কিন্তু কনস্ট্যান্টলি। দুটো কল হলো, ওখানে একটা মেল অ্যান্টলারওয়ালা স্পটেড ডিয়ার, আর এইদিকেও একটা ফিমেল ডিয়ার আছে। দেখা যাক আরেকবার দেখতে পাওয়া যায় কিনা। তখন আমি ক্যামেরার জুম লেন্স দিয়ে জঙ্গলের আনাচে কানাচেগুলো খুঁজে দেখছিলাম যদি কিছু দেখা যায়। फिर से कॉल हुआ, फिर से कॉल हुआ, फिर से कॉल हुआ। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা এখন নালার ও পাশটা দেখতে যাচ্ছি যদি বাঘের কোনো মুভমেন্ট হয় ওদিকে।
पीछे उधर भागे उधर से इधर भाग रहा है। अभी उस साइड से पेड़ के बीच से दिखा ना। हाँ जबरदस्त कॉल हो रहा है यहाँ पर। যাওয়ার পথে আমরা একটা জায়গা থেকে পর পর অ্যালার্ম কল শুনতে পেয়ে দাঁড়িয়ে গেলাম। প্রচুর টিয়ার ভেতর দিকে আছে, সব কল হচ্ছে কনস্ট্যান্টলি। স্পটেড আওয়াজ করছে না। স্পটেড আর এত এখানে বড় বড় ঘাস আছে বা ল্যান্ডার গাছ, এদিক দিয়ে বড় বড় ঘাসের জন্যে টাইগার হাঁটেও বাইরে না বেরোলে দেখতে পাওয়া যাবে না। আমরা নির্ণয় নিই ব্যাক করব, কারণ ক্রমশ পেছন দিক দিয়ে অ্যালার্ম কলের আওয়াজ গাঢ় হচ্ছে। আর যদি বাঘটা আবার নালা থেকে উঠে রাস্তা পারাপার করে তাহলে দেখা যাবে। আর ঠিক যা ভেবেছিলাম তাই হলো। বাঘটা নালা থেকে উঠে রাস্তা পারাপার করে ওদিকে যাচ্ছে। এবারে গাইডজি বাঘটার নাম বলতে পেরেছেন। এটা এখানকার ফেমাস টাইগ্রেস বা বাঘিনী লক্ষ্মী। আমরা এর আগে বাঘ দেখেছি বটে, তবে এতক্ষণের সাইটিং লাইফে প্রথমবার। জঙ্গলে বাঘ দেখতে পাওয়াটা পুরোটাই কিন্তু ভাগ্যের ব্যাপার। সাধারণত বাঘেদের মুভমেন্ট ভোরের দিকে আর সন্ধ্যের দিকে হয়। আজকে আমরা প্রায় 9টার পর থেকে বাঘের সাইটিং করতে পেরেছি। ঘড়িতে প্রায় বাজছে সকাল 10:30। কখন যে সময় বেরিয়ে গেল বোঝাই গেল না। তবে বাকি সময়টুকু আমরা চেষ্টা করব যদি আরেক ঝলক লক্ষ্মীকে দেখা যায়। যেখানে সবাই বাঘ দেখার জন্যে তাক করে বসে আছে, অন্যদিকে ক্যামেরা ঘুরিয়ে দেখি এই সাম্বার ডিয়ারটা নিজের মনে গাছের পাতা ছিঁড়ে খাচ্ছে। হরিণটাকে ফিল্ম করতে করতে আবার বাঘটা মুভ করে। এবারে আবার বাঘটা এদিকে আসতে দেখা যাচ্ছে। किधर जा रहा है? हाँ इधर आ रहा है। मूव कर रहा है। रुकना, हाँ गाड़ी स्टार्ट कर मत करना, मैं बोलूँगा। विद अच्छा वीडियो। বাঘটির মুখে একটা এল মার্ক করা আছে, সেখান থেকেই এই বাঘটির নাম এসেছে লক্ষ্মী। রাস্তার ওপরে অনেকক্ষণ ধৈর্য নিয়ে দাঁড়িয়ে থাকার পর লক্ষ্মী আবার রাস্তা ক্রস করলো, এবারে একদম সামনে থেকে। যে কোনো ওয়াইল্ড লাইফ প্রেমিকের জন্যে এরকম একটা থ্রিলিং দিনের শেষে এত ভালো বাঘের সাইটিং, এর থেকে বড় পাওনা কিছু হতে পারে না। আর আজকের দিনটা আমাদের মনের মণিকোঠায় চিরকাল অমর হয়ে থাকবে। আমি প্রত্যেককে রেকমেন্ড করব, এই দিকে ঘুরতে আসলে পেঞ্চে এসে সাফারি নিশ্চয়ই করবেন, দুর্দান্ত এক্সপিরিয়েন্স হবে। বাঘ দেখার সাথে সাথে সাফারির সময়ও এবারে শেষের দিকে। এবারে বাঘকে ফেলে রেখে আমাদের জঙ্গল থেকে বেরোনোর প্রস্তুতি নিতে হবে। আজকের গল্প এখানেই শেষ করব। যদি আপনাদের আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিতে লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন। আর তার সাথে আমাদের চ্যানেল সুস্মিত জার্নিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। খুব শিগগিরই ফিরব পরের পর্ব নিয়ে।